শিক্ষকের এই মর্যাদা, আপনি প্রাইমারি শিক্ষক, বাজারে বের হয়েছেন, রাস্তায় গেছেন, পরে এলাকার মেম্বার বলতেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তাহলে আপনার সম্মান আছে? আছে, এখনো আছে। কিন্তু আপনার নৈতিক চরিত্র, আপনার ব্যবহার, আপনার আচরণ, সবকিছু যদি সৎ চরিত্রবান আদর্শ মানুষ হিসেবে, আলোকিত লোক হিসেবে আপনি সমাজে যদি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে আপনাকে কেমন মর্যাদা দেওয়া হবে? আসসালামু আলাইকুম। যারা পিছনে দাঁড়িয়ে আছে সামনে এসে নাম দিকে বসতে পারেন, আর আমরা একটু নীরব থাকি, কি বলেন? আপনারা কি ভালো আছেন? পাঁচই আগস্ট থেকে ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ বলে শেষ করা যাবে না, কি বলেন? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঐতিহ্যশালী রংপুর জেলার আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল গনি, মঞ্চে উপস্থিত আছেন এই অঞ্চলের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনারুল ইসলাম, আরো উপস্থিত আছেন জেলার অন্যতম উপদেষ্টা মাওলানা মোহাম্মদ এনামুল হক সহ ফেডারেশন, জেলা এবং শান্তি সংগঠনের নেতৃবৃন্দ এবং জাতির বিবেক যারা নবিয়ালা কাজ করেন, সম্মানিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আজ স্বৈর সরকার থেকে মুক্ত। আর এই স্বৈর সরকারকে জুলাই এবং আগস্টের ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়ে জনতা এবং ছাত্র জনতার এই আন্দোলন সফলতা লাভ করে 5 তারিখ 12টার পরে স্বৈর সরকার যেখান থেকে আসছিল, দিল্লি থেকে আসছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ সেই দিল্লিতে তাকে নিয়ে গেছে। দিল্লিতেই যেন তার শেষ সমাধি হয়। দিল্লি আমদানি করেছিল ভারতের দালাল, আবার সেই দালালকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে, আপনারা লক্ষ্য করেছেন। বলে যে আপনি কেমন আছেন? আমরা তো ভালো নাই, আমাদেরকে ফেলে চলে গেলেন। বলে চিন্তা করো না, টুক করে ঢুকে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, ঢুকতে হলে ফাঁসির মঞ্চে যেতে হবে, এমন পরিবেশ করে যেতে হবে। ঢোকেন, তিনি যেন ঢোকেন। প্রিয় ভাইরা, এই 17.5 বছর, বাবুদ্দিন মঈনুদ্দিনের 2 বছর সহ এই 17.5 বছর শিক্ষকরা নানাভাবে নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক যারা ছিল তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, কলেজে ঢুকতে দেওয়া হয় নাই, বিতাড়িত করে দেওয়া হয়েছে অথবা বরখাস্ত করেছে। এই স্বৈর সরকার যাদেরকে এই স্কুল কলেজ মাদ্রাসায়
অপমানিত করেছে, আল্লাহ তাদেরকে বেশি অপমানিত করেছে। আমরা শুনেছিলাম লক্ষ্মণ সেন বারান্দা দিয়ে পালিয়ে গেছিল, পেছন দরজা দিয়ে। এরপরের ঘটনা ঘটলো এবার, এর মাঝখানে এরকম পালিয়ে যেতে দেখিনি আমরা। শিক্ষকরা নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। 9টা শিক্ষক পরিষদের সমন্বয়ে গঠিত আমাদের এই ফেডারেশন, আমরা চেষ্টা করেছি, যেমন কতগুলো আছে সরকারি কলেজ, বেসরকারি কলেজ একই কমিটি দিয়ে চালাতে হয়েছে। কারণ এই স্বৈর শাসকের ভয়ে সরকারি স্কুলে কোন লোক আমরা খুঁজে পাই নাই, যাদের পেয়েছি তারাও আমাদেরকে দেখা দেয় না। কবে দেখা দিবে আল্লাহ পাক জানে, বুঝতে পেরেছেন? এখনো ভয়ে আছে তারা। কিন্তু আমি মনে করি বেসরকারি শিক্ষকরা অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে। লাঞ্ছিত হয়েছে তাতে কি হয়েছে, অপমানিত হয়েছে তাতে কি হয়েছে? দেশ ও জাতির জন্য, শিক্ষার জন্য আমরা অপমানিত হয়েছি, এখানে লজ্জা হওয়ার কিছু নেই। তো প্রয়োজনে আবারও আমরা সংগ্রাম করে যাব, কিন্তু মাথা নত করবো না। প্রিয় ভাইরা, শিক্ষা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নীতির ব্যাপারে কিছু কথা আমি বলবো, এরপরে আপনাদের কথা বলবো। আপনারা লাঞ্ছিত হয়েছেন, আগামী দিনে আল্লাহ পাক আপনাদের কোনো সুযোগ সুবিধা করে দিবে কিনা সেই কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়া, কোন দেশে ধ্বংস আনতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই সে দেশটা ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? বর্তমান আধুনিক যুগে শিক্ষিত ছাড়া এবং লেটেস্ট যে মানে বৈজ্ঞানিক ব্যবস্থা আছে সেগুলো কি শিক্ষিত লোক ছাড়া পারে? তাহলে জাতিকে যদি ধ্বংস করা যায় তাহলে এদিকে সবচেয়ে চমৎকার ব্যাপার, তাদের গোলাম হয়ে গেল। মেকেলের শিক্ষা কমিশন ব্রিটিশ আমলে হয়েছিল এবং তাদের চিন্তা ছিল যে এই দেশের ভারতবর্ষের মানুষগুলো কি হবে, দেখতে ভারতীয় লোক হবে, হিন্দু মুসলমান যে হোক না কেন, কিন্তু তারা ইংরেজের মতো ভাবনা চেতনা তারা ওদের ব্যারেনের মধ্যে ঢুকে দেওয়া হবে। তার উৎকৃষ্ট প্রমাণ মাইকেল মধুসূদন দত্ত। তিনি বঙ্গভাষা কবিতা লিখে কি বলেছেন? তিনি ধিক্কার দিয়েছেন তাকে, যে বাংলা ভাষা এত মানে সমৃদ্ধশালী ভাষা হওয়ার পরে তুমি ইংরেজদের পেছনে কেন পড়লা, তাই না? বঙ্কিমচন্দ্র এরা সবাই এই ইংরেজের গোলাম ছিল। তারা প্রথম বাংলা এবং সাধারণ শিক্ষা আর ইংরেজি আরবি শিক্ষাকে ভাগ করলো। সেটা কেন? পৌরাণিক শিক্ষাকে ধ্বংস করতে হবে, রাসূলের শিক্ষাকে ধ্বংস করতে হবে। তারা সৈয়দ আহমদ বেরলভীর কথা শুনেছে, তিতুমিরের কথা শুনেছে। বাংলাদেশে পাক ভারতে তারা কোনো স্বস্তি পায় নাই ক্ষমতায় এসে, তারা ক্ষমতাতে ভালো করে বসতে পারে নাই। তারা চিন্তা করেছে কারা এই আমাদের পিছনে কাজটা করতেছে। দেখছে যারা কোরআনকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তারাই আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে এভাবে হ্যাস্ত করা হচ্ছে। শেষ পর্যন্ত কি করা হলো? পাকিস্তান ভাগ হলো, ভারত ভাগ হলো ইসলামী মূল্যবোধের ভিত্তিতে। কিন্তু এই মুসলমান যারা শাসন ক্ষমতায় আসলো, কায়দে আজম, আইয়ুব খান, আরো যারা আছে, তারা ভাবলো পৌরাণিক শিক্ষা যদি দেওয়া হয় তাহলে কি হবে, এরা আমাদেরকে মানবে না, আমরা ক্ষমতায় থাকতে পারবো না। অনেকগুলো শিক্ষা কমিশন হলো, কিন্তু কোন শিক্ষা কমিশনে বাস্তবায়ন হলো না। ৬৯ সালে স্বাধীনতার আগে নূর খান শিক্ষা ব্যবস্থা শিক্ষা কমিশন ঘোষণা করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টের 2 তারিখে একটা মিটিং ডাকা হলো 1969 সালে। সেখানে যারা আয়োজন করেছিল তাদের কথা ছিল যে এই দেশটা কমিউনিস্ট স্টাইলে যাতে পরিচালিত হয়, শিক্ষা ব্যবস্থা সেই ধাঁচে তৈরি করা হবে
যাদেরকে দাওয়াত দিয়েছে তারা সবাই বাম লোক ছিল। অনেকে বক্তব্য রাখলেন, সেই বক্তব্যে পরে সর্বশেষে ছাত্র সংঘের অর্থাৎ তৎকালীন ছাত্র সংঘ, যেটা এখন ছাত্র শিবিরের ঢাকা মহানগরীর সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহীদ আব্দুল মালেক সর্বশেষ বক্তব্য রাখলেন। তার যুক্তি, তুখোর বক্তব্য, আদর্শ আলোকিত মানুষ তৈরি করতে হলে একটি শিক্ষা ব্যবস্থা কেমন হতে হয় এবং সেটার সাথে অভিজ্ঞ শিক্ষা যুক্ত করা লাগে, এই কথাগুলি এমন ভাবে বলল যারা শ্রোতা ছিল, শ্রোতা মন্ডলী অধিকাংশই আব্দুল মালেক, শহীদ আব্দুল মালেক ভাই পক্ষে চলে আসলো, স্লোগান দিতে থাকলো। এমনকি যারা ব্যবস্থাপনায় ছিলেন তাদের মধ্যে অনেকের মধ্যে চিন্তা ঘুরপাক খেলো যে আসলে তো ঠিক বলছে, এটাই হওয়া উচিত। তারপর তারা ওই মিটিং ভণ্ডুল করে দিল। কিছুদিন পরে 12ই আগস্ট আবার এই মিটিং ডাকলো এবং সেখানে বলল মালেককে কোনো কথা বলতে দেওয়া হবে না। এরপরে আলোচনা শুরু হলো। অডিয়েন্স বলল মালেকের বক্তব্য শুনতে চাই, আর তারা দেবে না। এই সভা ভণ্ডুল হয়ে গেল এবং তারা মানবমুখী হয়ে আসলো। মালেক ভাই সকলকে পার করে দিয়ে তিনি যখন রেসকোর্স ময়দান দিয়ে যাচ্ছিলেন, তখনকার ছাত্রলীগের গুন্ডা এবং আওয়ামী লীগের পরবর্তী সময় মন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে নির্মমভাবে তাকে আঘাত করা হলো। ইটের উপরে মাথা রেখে তাকে ইট দিয়ে মারি দেওয়া হলো, এমনকি ব্যাগ বেঁচে দেওয়া হলো। এই অবস্থায় তাই মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন। 15ই আগস্ট তিনি শাহাদাত বরণ করলেন। প্রিয় ভাইরা, বাংলা মাটিকে রঞ্জিত করা হয়েছে মালেক ভাই রক্ততে। এই রক্তের প্রতিশোধ আমাদেরকে নিশ্চয়ই দিতে হবে। এরপর আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, আপনারা জানেন 1991 সালের নির্বাচনে আমরা 30 সিটে নির্বাচিত হয়েছিলাম এবং আমাদের সংসদীয় দলের প্রধান ছিলেন নিজামী ভাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন সদস্য এমপিদের মধ্যে থেকে নেওয়া হয়। টোটাল 105 জন সদস্য নেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট, এটাকে তৃতীয় সংসদ বলা হয়। ওখানে 5 জনের মধ্যে নিজামী ভাইয়ের নাম একজন হলেন। উনি সিনেট সদস্য হিসেবে যখন যোগদান করতে গেলেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপির ভিসি মনিরুজ্জামান মিয়া, ডক্টর মনিরুজ্জামান মিয়া সম্মুখে ছাত্রলীগের গুন্ডারা, আবার ছাত্রলীগের গুন্ডারা তার উপর আক্রমণ করলো, অপরিচিত আক্রমণ করলো। সেই দিন ছাত্র শিবিরের নেতারা যদি বেষ্টনী করে না বলতেন, তাহলে তিনিও হয়তো মালিক ভাইয়ের মতো শহীদ হতেন। দ্বিতীয়বার রক্ত দিল আমাদের আমিরে জামাত মতিউর রহমান নিজামী। আমরা শিক্ষার জন্য যে 2 জন নেতা রক্ত দিয়েছে, বিভিন্ন সময় আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, তাদের বদলা নিব আমরা বাংলাদেশের মাটিতে কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ। কেউ ভাইরা, এভাবে আমাদের চললে হবে না, আমাদেরকে আরো সংঘবদ্ধ হতে হবে। আজকে আপনারা এখনো সংঘবদ্ধ হতে পারেন নাই, বলবেন আমরা তো হল ভরে ফেলছি। এই হল ভরার মধ্য দিয়ে সার্থকতার এই সংগঠন কায়েম হতে হবে, সংগঠন সম্প্রসারিত হতে হবে, আদর্শ শিক্ষক তৈরি করতে হবে। দেশে আদর্শ শিক্ষক তৈরি করে, আদর্শ ছাত্র তৈরি করে, আদর্শ অভিভাবক তৈরি করে, আদর্শ প্রতিবেশী তৈরি করে, আদর্শ মুসল্লি তৈরি করে দেশকে ভরপুর করে ফেলতে হবে আদর্শ মানুষ দিয়ে। এবং সেটা পারে কে? একমাত্র শিক্ষক। শিক্ষক সম্মানিত ব্যক্তি। আপনারা সেখানে এই বাদশা আলমগীরের কাহিনী শুনেছেন। দুর্ভাগ্য আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কাজী কাদের নেয়াজের সেই গল্পটা, কবিতাটাকে বহিষ্কার করা হয়েছিল। এখনো বহিষ্কার করা আছে, কিন্তু আগামী বছর এই কবিতা পাবেন ইনশাআল্লাহ।
শিক্ষকের পদক ইনশাআল্লাহ আবার পাবেন। আমরা সেই জন্য কাজ করেছি, সেটা আমি পরে করব। তো শিক্ষকের এই মর্যাদা, আপনি প্রাইমারি শিক্ষক, বাজারে বের হয়েছেন, রাস্তায় গেছেন, পরে এলাকার মেম্বার বলতেছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, তাহলে আপনার সম্মান আছে? আছে, এখনো আছে। কিন্তু আপনার নৈতিক চরিত্র, আপনার ব্যবহার, আপনার আচরণ সবকিছু যদি সৎ চরিত্রবান আদর্শ মানুষ হিসেবে, আলোকিত লোক হিসেবে আপনি সমাজে যদি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে আপনাকে কেমন মর্যাদা দেওয়া হবে?